নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলেই তোমাদের স্বাগতম। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গ্রুপ ডির জন্য তোমরা অনেকেই অপেক্ষা করছিলে যে লেভেল 1 গ্রুপ ডির জন্য বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং সেই ব্যাপারে তোমরা ডিটেলস ইনফরমেশন চাও। তো এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 32,498টি মতো টোটাল শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে, যে পোস্টের মধ্যে কিছু পোস্ট আছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করা যাবে, আবার কিছু পোস্ট আছে যেখানে কিন্তু মাধ্যমিকের সঙ্গে তোমাদের ন্যাক সার্টিফিকেট কিন্তু লাগবে। আরও বিস্তারিত তথ্য যাব, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব। এজ কি প্রয়োজন, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকবে, সিলেকশন প্রসেসটা কি থাকবে, প্রত্যেকটি ইনফরমেশন একদম অফিসিয়ালিভাবে ডেটাগুলোকে তোমাদের কাছে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে এই ভিডিওতে, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো। তো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওটা শুরু করছি। তো এখানে দেখো, তোমাদের একটি নোটিশ কিন্তু রিলিজ হয়েছে, যেটা হচ্ছে রেলের বোর্ডের তরফ থেকে, যেটা ইনডেন্টিভ একটা নোটিশ। তোমরা জানো যে এলপি থেকে শুরু করে এনটিপিসি থেকে শুরু করে প্রত্যেকটা ভ্যাকেন্সি বেরোনোর আগে একটা কিন্তু অ্যাপ্রুভাল টু নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইনডেন্টিভ একটা নোটিফিকেশন কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো যেখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, তোমরা এখানে পোস্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, কোন কোন জোনেতে কত কি ভ্যাকেন্সি আছে সেই ব্যাপারটাও কিন্তু ডিটেলসটা আছে, এবং কোন কোন ডিপার্টমেন্টগুলোতে আছে, যেই সব ডিপার্টমেন্টগুলোতে কত শূন্যপদ আছে সেগুলোও কিন্তু দেওয়া আছে। এখানে এসএনটি থেকে শুরু করে দেখো, দেখতেই পাচ্ছ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ক্যারেজ অ্যান্ড ওয়াগন, তারপরে দেখো লোকোসেড ইলেকট্রিক্যাল, ঠিক আছে, তারপর অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, টিএলএসিতে দেখতে পাচ্ছ, তারপরে ট্র্যাক মেশিন দেখতে পাচ্ছ, ঠিক আছে, তারপর পয়েন্টসম্যান দেখতে পাচ্ছ, ট্র্যাক মেনটেনার দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই আছে। এবং এখানে তোমরা যদি ভ্যাকেন্সির ব্যাপারটা যদি দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি যেটা দেওয়া হয়েছে 32,498টি মতো, যেখানে তোমাদের পয়েন্টসম্যান যে বি, সেখানে ট্রাফিকে তোমাদের দেখো 5,058টি মতো শূন্যপদ আছে। এছাড়া তোমাদের অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, তারপরে হচ্ছে ট্র্যাক মেনটেনার গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট পি ওয়েব আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ আছে, অ্যাসিস্ট্যান্ট টিআরডি আছে, তারপরে সিগন্যাল অ্যান্ড টেলিকম, যেটা তোমরা আগে হেল্পার বলে দেখতে পাচ্ছিলে সেগুলো সবই কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু আছে। অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তো এবার এই ভ্যাকেন্সি কি আদৌ কি আরও ইনক্রিজ হবে, তো কতটা পসিবিলিটি আছে সেটা বলবো। মাধ্যমিক যোগ্যতার কোন পোস্টটায় তোমরা আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা, সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার করব। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে, একদম এ টু জেড। ভিডিওটাকে কমপ্লিট দেখো। তো দেখো, প্রথমত যে একটা ইনস্ট্রাকশন, যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে যে আবেদন তোমাদের অনলাইনে হবে এবং তোমরা যে কোনো একটি আরআরবিতেই কিন্তু আবেদন করতে পারবে। মানে তুমি একাধিক আরআরবিতে কিন্তু আবেদন করতে পারবে না, যে তুমি গুয়াহাটিতেও তুমি আবেদন করে দিলে আবার তুমি কলকাতা আরআরবিতেও তুমি আবেদন করে দিলে, তা কিন্তু হবে না। যে কোনো একটি আরআরবি কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু দুটো ফর্মই কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে এবার মেডিকেল স্ট্যান্ডার্ডটা ভালো করে দেখে নাও। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, তারপরে B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। তোমরা যে আগের যেটা দেখলে, এই যে যেমন পয়েন্টসম্যান বি আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন আছে, এগুলো কিন্তু সবই কিন্তু আলাদা করে মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট মেডিকেল স্ট্যান্ডার্ড। কেন ইম্পর্টেন্ট? কারণ এই মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমরা দেখতে পাচ্ছ 6-9 উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে কোনো চশমা থাকলে চলবে না। তুমি যদি A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টে যদি আবেদন করতে চাও, তাহলে তোমার এবার প্রশ্ন জাগতে পারে, স্যার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কোন পোস্টগুলো, সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করব। ভিডিওটাকে কমপ্লিট দেখো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে। এখানে বলা হচ্ছে যে তোমাদের নিয়ার ভিশন টেস্টও কিন্তু হবে, কালার ভিশন টেস্ট হবে, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, তারপরে মেসোফিক ভিশন টেস্ট হবে। B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে একটি চোখে 6-9, একটি চোখে 6-12, উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ এখানে কিন্তু একটু ছাড় দেওয়া হয়েছে, যে চোখে চশমা পরে অথবা না পরে যদি তোমার 6-9, 6-12 যদি দৃষ্টিশক্তি থাকে, তাহলে তুমি কিন্তু এই B1 পোস্টে কিন্তু সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এখানে পাওয়ার অফ লেন্স কিন্তু 4 ডায়োপ্টার এক্সিট করা কিন্তু চলবে না, ঠিক আছে। তো এখানে তোমাদের কালার ভিশন টেস্ট, বাইনোকুলার ভিশন টেস্ট, নাইট ভিশন এবং মেসোফিক ভিশন টেস্টও কিন্তু হবে।
6-9-6-12 দৃষ্টিশক্তির কথা বলা হচ্ছে, উইথ অর উইদাউট গ্লাসেস। এখানেও কিন্তু 4 ডায়োপ্টার এক্সিট করলে কিন্তু চলবে না, এবং এখানেও কিন্তু বাইনোকুলার ভিশন টেস্ট হবে। শুধু C1 ক্যাটাগরি যে মেডিকেল স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু একটা বড় ছাড় আছে। সেখানে তোমাদের 6-12 একটি চোখে 6-18 উইথ অর উইদাউট গ্লাসেস। এখানে শুধু 0.6 নিয়ার ভিশন টেস্ট হবে, আর কিন্তু অন্য কোনো টেস্ট হবে না। এবং তোমাদের পাওয়ার যে অফ লেন্সের যে ডায়োপ্টার, সেটাও কিন্তু চেক করা হবে না। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি মোটা কাঁচের যদি চশমা পরো, তাহলেও কিন্তু এখানে কোনো রকমভাবে তোমাকে মেডিকেলে আটকাবে না। ঠিক আছে, এই শুধু C1 এর ক্ষেত্রে বলা হচ্ছে। তো এখানে তোমাদের যে ন্যাশনালিটি ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজের ব্যাপারটা বলে দিই। এজের ব্যাপারটা দেখো, এখানে এজ কিন্তু কোভিডের জন্য তোমাদের 3 বছর কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে। ঠিক আছে, যদি তুমি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স এই বছরের জন্য 18 থেকে 36 বছর হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? 18 থেকে 36 বছর তোমার হয়ে যাবে ইউআর ক্যাটাগরিদের জন্য। এবং তুমি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি 5 বছর কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। ওকে, অর্থাৎ তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 41 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে 3 বছর ছাড় পেয়ে যাবে। তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 39 বছর। কিন্তু নেক্সট ইয়ার থেকে, মানে এই 2024-এর পর থেকে, তোমাদের যখন নতুন নোটিফিকেশন বেরোবে গ্রুপ ডির জন্য, সেখানে কিন্তু বয়স আবার ইউআরের জন্য 18 থেকে 33ই কিন্তু হয়ে যাবে। শুধু এই বছরে কিন্তু 3 বছর এক্সট্রা তোমাদের দেওয়া হচ্ছে বলেই 18 থেকে 36 হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র এই বছর। ক্লিয়ার? যেটা তোমরা এএলপি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা দেখেছো 3 বছর করে তোমাদের এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মাধ্যমিক যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবে, অথবা তোমার যদি মাধ্যমিকের সঙ্গে যদি তোমার ITI করা থাকে, তাহলেও তো তুমি আবেদন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার, মাধ্যমিক যোগ্যতা আমার আছে, তো আমি ইনডেন্টিভ যে নোটিফিকেশন অনুযায়ী যদি ওটাই যদি থাকে, তাহলে আমি কোন পোস্টে আবেদন করতে পারবো? তো দেখো, এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করছি। এখানে তোমরা যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে, যদি মাধ্যমিক তুমি যদি শুধু পাশ করে থাকো, তাহলে এই পয়েন্টসম্যান বিতে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেটা ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। এখানে কিন্তু যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক। ঠিক আছে, একটা মাধ্যমিক ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে, আবার যাদের মাধ্যমিক প্লাস ITI করা আছে, তারা তো সবকটা পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে। কারণ এখানে যতগুলো পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, শুধুমাত্র পয়েন্টসম্যান বি বাদ দিয়ে, সেখানেই কিন্তু মাধ্যমিক সঙ্গে ITI কিন্তু তোমার মাস্ট করে দেওয়া হয়েছে। বাট শুধুমাত্র পয়েন্টসম্যান বিতেই কিন্তু, যেখানে তোমাদের 5058টি মতো শূন্যপদ আছে, সেখানে যারা মাধ্যমিক পাস করেছে তারাও আবেদন করতে পারবে। আবার যারা মাধ্যমিকের সঙ্গে ITI যারা করেছে, তারা তো সবকটা পোস্টেই আবেদন করতে পারবে। ঠিক আছে, সবকটা পোস্টে। ক্লিয়ার ব্যাপারটা? তো এইটাই হচ্ছে মেন ব্যাপারটা, যে একেবারে কিছু আবেদন করতে না পারার থেকে একটা পোস্টেই আবেদন করতে পারবে, এটাই যা। কিন্তু যদি তোমাদের এইসব হেল্পার বা আরও অন্যান্য পোস্টগুলোকে যদি ইনক্লুড করে, তাহলে কিন্তু এই 32,498 শূন্যপদ কিন্তু কখনোই থাকবে না। তাহলে কিন্তু শূন্যপদ কিন্তু বেড়ে যাবে, এবং সেটা কিন্তু 40-50 হাজার মতো শূন্যপদে গিয়ে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সি কিন্তু দাঁড়াবে। ঠিক আছে, তো সেটা পরবর্তী সময় হয়তো বোঝা যাবে, কারণ রেলের ওপর কোনো ভরসা কিন্তু নেই, কখন কি করে সেটা বোঝা কারোর পক্ষেই পসিবল নয়। এখানে আর একটা কথা বলে দিই, দেখো, তোমার ধরো ITI করা নেই। এবার তোমার এই প্রশ্নটা অনেকেই আমাকে করো যে স্যার, আমার ITI করা নেই কিন্তু পলিটেকনিক করা আছে, তাহলে কি আমি ITI এর মতো করে কি আমি যোগ্যতাতে কি অ্যাপ্লাই করতে পারি? একদমই নয়। এখানে দেখো উল্লেখ করা আছে, তোমার যদি ডিপ্লোমা পলিটেকনিক করা থাকে, তোমার যদি বিটেক করা থাকে, সেটা কিন্তু কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না। কারণ ITI মানে তোমার ITI যোগ্যতাই কিন্তু লাগবে, অ্যাপ্রেন্টিসশিপ মানে অ্যাপ্রেন্টিসশিপ যোগ্যতাই কিন্তু তোমার লাগবে। সেখানে তার জায়গায় এইসব যোগ্যতা হলে কিন্তু হবে না। ক্লিয়ার ব্যাপারটা? চলো, এরপরে হচ্ছে এক্সামিনেশন ফিজের ব্যাপারটা তোমাদের বলি। এবার হচ্ছে তোমাদের এক্সামিনেশন ফিজ কত টাকা লাগবে। দেখো, তুমি যদি একজন UR ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি একজন EWS ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি একজন OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার 500 টাকা মতো লাগবে। তুমি যদি SC/ST, এক্স সার্ভিসম্যান, PWBD, ফিমেল, ট্রান্সজেন্ডার, তারপরে হচ্ছে ইকোনমিক্যালি মাইনরিটিস, ব্যাকওয়ার্ড ক্লাসেস হয়ে থাকো, তাহলে তোমার শুধুমাত্র 250 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এবং এগুলো কিন্তু সবই রিফান্ড কিন্তু পাবে। যারা 500 টাকা দেবে তারা 400 টাকা রিফান্ড পাবে,
কিন্তু যারা 250 টাকা দেবে তারা 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ক্লিয়ার? এবার হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের কি থাকবে। দেখো, তোমরা যদি কম্পিউটার বেসডে তোমাদের কিন্তু বেস টেস্ট তোমাদের পরীক্ষা হবে, যেখানে 90 মিনিট তোমরা সময় পাবে। 100 কোশ্চেনের পরীক্ষা তোমাদের হবে, যেখানে তোমাদের কোশ্চেনের টাইপগুলো তোমরা সব দেখতে পাবে। ম্যাথসের ওপর, তারপরে জিআই এর ওপর, জেনারেল সায়েন্সের ওপর, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থাকবে। এরপরে তোমরা পিইটিতে চলে যাবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তবে যাদের অ্যাপ্রেন্টিসিপ করা থাকবে তাদের কিন্তু পিইটি কিন্তু দিতে হবে না। এটা কিন্তু তারা সিসিএ ক্যাটাগরির মধ্যে যারা নথিভুক্ত আছে তারা কিন্তু পিইটি থেকে ছাড় আছে। এবং তোমাদের বলে দিই, যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তাদেরকেও কিন্তু পিইটি দিতে লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো মেল ক্যান্ডিডেটস আর ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু ভাগ করা আছে। যেখানে তোমাদের মেল ক্যান্ডিডেটদের 35 কেজি ওয়েট, ডিস্টেন্স তোমাদের 100 মিটার 2 মিনিটে তোমাদের কভার করতে হবে, একবারই কিন্তু চান্স। এবং তোমার 1000 মিটার কিন্তু তোমাকে দৌড় আছে, 4 মিনিট 15 সেকেন্ড সময় পাবে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 20 কেজি তোমাদের ওজনের কোনো একটা বালির বস্তা নিয়ে তোমাকে একটা ডিস্টেন্স কভার করতে হবে 100 মিটার, যেখানে তোমরা 2 মিনিট সময় পাবে, একবারই কিন্তু চান্স। এবং তোমাদের 1000 মিটার তোমাদের 5 মিনিট 40 সেকেন্ড সময় পাবে, এই দৌড়টা কিন্তু তোমাদের থাকবে। এবার দেখো, তোমাদের এই যে নোটিশটা আমি তোমাদের নোটিফিকেশনটা তোমাদের দেখাচ্ছি, এই নোটিফিকেশানে তোমাদের যে এই যে হেল্পারগুলো দেখছো না, এগুলো কিন্তু 2018-তে ছিল, এগুলো হেল্পার। এখন তোমাদের বর্তমানে 2024-এ তোমরা দেখবে সবই অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে? হেল্পার নয়, এখন অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। তো যোগ্যতার ক্ষেত্রে তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমরা দেখো সবই C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। যেমন তোমরা অ্যাসিস্ট্যান্ট যদি ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ তোমরা যদি দেখো, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল যদি ওয়ার্কশপে তোমাদের যদি ভ্যাকেন্সি থাকে, তো সেখানে কিন্তু তোমরা C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যখন তোমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সির মানে নোটিফিকেশন যখন রিলিজ হবে, তখন কিন্তু আরও ব্যাপারটা কিন্তু পরিষ্কার হবে। এছাড়া তোমাদের C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। দেখো, তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট সিভিল ওয়ার্কশপ যদি তোমাদের এখানে যদি ইন্ডিয়ান টিম নোটিফিকেশানে যদি থাকে, তাহলেও কিন্তু তুমি এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আশা করি এটা তোমাদের ক্লিয়ার। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে যোগ্যতা। দেখো, এই যে পোস্টগুলো তোমরা এতগুলো যে পোস্টগুলো দেখছো, এই যে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস দেখতে পাচ্ছ, ট্র্যাক মেনটেনার দেখতে পাচ্ছ, B1 ক্যাটাগরি, C1 ক্যাটাগরি, B1 এইসব যে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, যোগ্যতা মাধ্যমিক সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে তাহলেও হবে, অথবা মাধ্যমিক সঙ্গে যদি ITI করা থাকে তাহলেও কিন্তু হবে, ঠিক আছে? তাহলে তুমি সবকটা পোস্টেই আবেদন করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, যারা শুধু মাধ্যমিক যারা পাশ করেছে তারা কোন পোস্টগুলোতে আবেদন করতে পারে? তারা আবেদন করতে পারবে, যেটা ইন্ডিয়ান টিম নোটিফিকেশনে তোমাদের আমি দেখিয়েছি, যেটা হচ্ছে তোমাদের পয়েন্টসম্যানের জন্য আবেদন করতে পারে। এই যে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, এখানে তোমরা আবেদন করতে পারবে। ট্রাফিক ডিপার্টমেন্টের যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? এবার যদি সেটা যদি ইনক্লুড করে, ঠিক আছে, করে যদি ভ্যাকেন্সি আরও বেড়ে যায়, তখন দেখবে এই পোস্টগুলোকেও দেখবে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে। তখন কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সাথে সাথে যাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা একটু লো আছে তারাও কিন্তু সুযোগ পাবে, এবং সঙ্গে যারা মাধ্যমিক পাস করেছো, ITI করা নেই, তাদের কিন্তু একটা বড় অপরচুনিটি তৈরি হবে। কারণ একটা পোস্টে আবেদন করা আর একাধিক পোস্টে আবেদন করার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স কিন্তু আছে, যেটা এখানে ইন্ডিয়ান টিম নোটিফিকেশনে দিয়েছে। শুধু একটা পোস্টই আছে যারা মাধ্যমিক পাস করেছে, কিন্তু যদি তোমাদের আরও অনেকগুলো পোস্ট, যেমন এই যে হেল্পার মেডিকেল থেকে শুরু করে হসপিটাল, তোমাদের অ্যাটেন্ডেন্ট, তারপরে হচ্ছে তোমাদের গেটম্যান, তারপরে পোর্টার হামাল, সুইপার কাম পোর্টার, এই সব পোস্টগুলোকে যদি ইনক্লুড করে তাহলে কিন্তু আরও ভ্যাকেন্সিটা বেড়ে যাবে, এবং যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারাও কিন্তু একটা সুযোগ কিন্তু পাবে, ঠিক আছে? ITIদের মতো এত বড় সুযোগ হয়তো তারা পাবে না, কিন্তু যাই হোক পাবে তারা সুযোগ, ঠিক আছে? একেবারে না ফর্ম ফিল আপ করার থেকে তো এটা বেটার। তো এইগুলো তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম, এবং তোমাদের যোগ্যতার ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে সুন্দর করে বোঝাতে পেরেছি। তোমরা জানো, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন ধরনের আপডেটগুলোকে প্রোভাইড করে থাকে, এবং সেটাকে তোমাদের কাছে এক্সপ্লেন করে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।